আপনাকে এখানে আসতে বলেছিলাম হুজুর। যদি আর কটা মাস আগে আসতেন। ভরত, আগে না এলেও পরে তো এসেছি, আর বাঁকুড়ায় নেবে তোমার সঙ্গেই তো প্রথম দেখা হলো। প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম, আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্প দেবল দেববর্মার ভরত মাহাতো। বছর পর হিরণময়ের চিঠি পেয়ে খুব অবাক হলাম। হিরণময় মানে হিরু, আমার সহপাঠী। দুজনে একসঙ্গে এমএ পাশ করেছি। আমি ছিলাম হার্ডিঞ্জ হোস্টেলে। এমএ আর ল একসঙ্গে পড়তাম কিনা, তাই হার্ডিঞ্জে সিট পেতে কোনো অসুবিধে হয়নি। আর হিরু থাকতো শ্রী গোপাল মল্লিক লেনের পোস্ট গ্রাজুয়েট মেসে। এখন সেটা আছে না উঠে গেছে তাও বলতে পারবো না। হিরু আর আমি দুজনে ইংরেজির ছাত্র ছিলাম। যৌবনের স্মৃতি চিরদিনই সুখের, তাই পোস্ট গ্রাজুয়েট ক্লাসের দিনগুলো কল্পনায় ভেসে উঠলেই মনটা কেমন হালকা হয়ে ওঠে। এমএ পাশের পর হিরু চলে গেল বাঁকুড়ায়, সেখানেই ওর বাড়ি। আমার তখনও আইন পড়া শেষ হয়নি, তাই আরও একটা বছর হার্ডিঞ্জেই রয়ে গেলাম। মাস 6 বাদে হিরু চিঠি লিখল সে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে চাকরি পেয়েছে, ইংরেজির লেকচারার। ক্লাসে পড়াতে তার খুব ভালো লাগছে। বছরখানেক বাদে আমিও ল পাশ করে বেরিয়ে এলাম। তারপর আমার এক অ্যাডভোকেট আত্মীয় জুনিয়র হয়ে আলিপুরে প্র্যাকটিস শুরু করলাম। কিন্তু এই লাইনে যে আমি সুবিধে করতে পারবো না সেটা বুঝতে বেশি দেরি হয়নি। এমন সময় একটা খবরের কাগজে জুডিশিয়াল পরীক্ষার বিজ্ঞপ্তিটা বেরোলো। সেটা চোখে পড়তেই মনস্থির করে ফেললাম, এ প্র্যাকটিস জমানো আমার কম্য নয়। বরং পরীক্ষা দিয়ে যদি মুনসেফের চাকরিটা পাই তাহলে আমার একটা হিল্লে হয়ে যাবে। জুডিশিয়াল পরীক্ষা দেওয়ার মাস 3-4 বাদেই ইন্টারভিউর চিঠি পেলাম। তার দিন 15 পরেই কৃতি পরীক্ষার্থীদের নামের তালিকা বেরিয়ে গেল। 7 নম্বরে আমার নাম। সে বছর 12 জনের নেওয়ার কথা, তাই মুনসেফের চাকরিটা যে পাকা সেটা বুঝতে আর কোনো সন্দেহ হয়নি। চাকরিতে জয়েন করার বছরদের বাদেই আমার বাঁকুড়াতে পোস্টিং হলো। আদালতে 3rd মুনসেফের পোস্ট। থার্ড মুনসেফ মানে 3rd কোর্টের মুনসেফ। ওই সব আদালতের কোর্টেই একটা নাম্বার থাকে, যেমন 1st কোর্ট, 2nd কোর্ট ইত্যাদি। উকিলবাবুরা সেই হিসেবেই আদালতকে চিহ্নিত করেন। বাঁকুড়াতে জয়েন করার পরের দিনই কলেজে হিরুর খোঁজ করলাম। ওর বাড়িটা ঠিক কোথায় জানতাম না, কিন্তু কলেজে জিজ্ঞাসা করতেই তার হদিশ পেয়ে গেলাম। কাছেই স্কুলডাঙ্গায় ওর বাড়ি। কলেজের এক কর্মচারী বলল, গেট দিয়ে বেরিয়ে স্কুলডাঙ্গায় ঢুকে যাকে জিজ্ঞাসা করবেন সেই আপনাকে হিরণময় বাবুর বাড়িটা দেখিয়ে দেবে। দরজায় কড়া নাড়তেই হিরু বেরিয়ে এলো। আমাকে দেখেই আকাশ থেকে পড়ল, আরে নিরুপম, তুই এখানে? কেন আবার? চাকরি করতে এসেছি। কি চাকরি? মুনসেফ।
এখানকার থার্ড মুনসেফ হয়ে এসেছি, গতকালই জয়েন করলাম। মুনসেফ? তার মানে হাকিম? হ্যাঁ, আদালতে গেলে তাই বলবে, কিন্তু তোর বাড়িতে না, এখানে আমরা MA ক্লাসের সহপাঠী। হিরুর বাইরের ঘরটায় বসে আমরা জমিয়ে গল্প শুরু করলাম। প্রায় 3 বছর পর দেখা, পেটে কত কথা যে জমেছিল। বন্ধুরা কে কোথায় রয়েছে তার খোঁজ নিলাম। হিরু দেখলাম এ ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল। আমাদের ক্লাসের সেই ফর্সা ঢেঙাপানা ছেলেটা, যাকে আমরা আড়ালে মনুমেন্ট বলে ডাকতাম, সে নাকি এখন তমলুক কলেজে পড়ায়। আর বিমল দত্ত, যে পোস্ট গ্রাজুয়েট ইউনিয়নে আমাদের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ ছিল, সে নাকি এখন চুটিয়ে রাজনীতি করে। এই 2-4 বছর বাদেই হয়তো MLA হয়ে যাবে। হিরু বলল, হ্যাঁ রে, এখানে উঠেছিস কোথায়? মুনসেফের কি কোয়ার্টার আছে? না রে, এখানে সে ব্যবস্থা নেই। তবে আমার কোর্টের পেশকার আর পিয়ন ফিডার রোডে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে রেখেছে, ওখানেই উঠেছি। একা মানুষ, একরকম চলে যাবে। কিন্তু খাওয়া দাওয়া তার কি ব্যবস্থা হলো? এসব নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হয়নি, কারণ আগে থেকেই একটা ব্যবস্থা হয়ে আছে। আরে, এর আগে যিনি থার্ড মুনসেফ ছিলেন, তিনিও এইভাবে কাটিয়ে গিয়েছেন। সেটা কি? ওই আমার কোর্টের পিয়ন ভরত, সেই সব দায়িত্ব নিয়েছে। ওর বাড়ি পুরুলিয়ায়, শহর থেকে মাইল 20 দূরে কি একটা গ্রামে। এই আগে যিনি থার্ড মুনসেফ ছিলেন, তিনি ওকে বহাল করেন। অল্প বয়সী ছেলে, বছর 20-22 বয়স হবে। রান্না বান্না, ঝাটপাট, চা জল খাবার সব দিক ওই সামলায়। এক হিসেবে আমি বেশ নিশ্চিন্তই আছি। ঘন্টা 2 জমিয়ে গল্প করে আমি উঠলাম। হিরুর বাড়ি থেকে ফিডার রোড বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া চলে। কিন্তু রাত প্রায় 9:30 হলো। সারাদিন কোর্টের মামলা শুনতে হয়েছে, তাই একটা অবসাদ সমস্ত শরীরে। কয়েক পা হাঁটতে ই রিক্সা পেয়ে গেলাম। বাড়ি পৌঁছতে 5 মিনিটও লাগলো না। দরজায় কড়া নাড়তেই ভরত বেরিয়ে এলো। আমাকে বলল, খাবার তৈরি হুজুর, বলেন তো গরম গরম দিয়ে ফেলি? হ্যাঁ হ্যাঁ, হিরুর বাড়িতে এক প্রস্ত খেয়ে এসেছি, প্রায় ভরপেট। কিন্তু ওকে সে কথা বলতে ইচ্ছা করলো না। বেচারি পরিশ্রম করে আমার জন্য রান্না বানিয়ে রেখেছে, আমি না খেতে চাইলে খুব হতাশ হবে। তাই ওর কথা মতো টেবিলে বসে গেলাম। উৎসাহের সঙ্গে ভরতও আমাকে খাবার পরিবেশন শুরু করলো। আদালতের কাজ শেষ হলে প্রায় হিরুর ওখানে যেতাম। আমার সহকর্মীদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়েছি। বাঁকুড়ায় হিরুর সঙ্গে নানা জায়গায় বেড়াতে গিয়েছি। শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, পাঁচমুড়ায় পোড়ামাটির কাজ, সোনামুখী, বিষ্ণুপুরের মল্লরাজাদের নানা কীর্তি, দলমাদল কামান। ছুটির দিন হলেই হিরুই আমাকে টেনে নিয়ে যেত, বলতো, চল, ঘরে বসে তো সেই রায় লিখবি। বাঁকুড়ায় 2 বছর ছিলাম। আমাদের চাকরিতে এই নিয়ম, বেশি দিন কোথাও ফেলে রাখে না। এই 2 বছর ভরত মাহাতোই আমার দেখভাল করেছে। বাড়ি ফিরে ওর হাতেই জলখাবার খেয়েছি। রাত্রিরে ডাল ভাত, 2-1টা তরকারিও রাঁধত। তার মধ্যে আলু পোস্ত অবশ্যই একটা আইটেম। তাছাড়া একটা ভাজা কিংবা আলু ভাতে আর মাছের তরকারি, মোটামুটি এই ছিল ওর রাত দিনের মেনু। দুটো বছর কোথা দিয়ে যে কেটে গেল। বাঁকুড়া ছেড়ে যেদিন চলে আসি, সেদিন আরো অনেকের সঙ্গে ভরতও আমাকে ট্রেনে তুলে দিতে এসেছিল। রাত 10টা নাগাদ হুড়মুড়িয়ে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো। ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, খালি কামরা। আমার জিনিসপত্র গাড়িতে তুলে দিয়ে ভরত বলল,
হুজুর, আবার কবে আসবেন হুজুর? হিরু বলল, আরে আসবে বই কি, নিশ্চয়ই আসবে, তবে এবার থার্ড মুন্সেফ হয়ে নয়, জেলা জজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ হয়ে আসবে। ভরত ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আমি বাঁকুড়া ছেড়ে চলে যাচ্ছি, সেই বেদনায় ওর দু চোখে জলের ফোঁটা। তাছাড়া কথাটা বোধহয় এভাবে সে বলতেও চায়নি। জেলা জজ, কত বড় পোস্টে উঠতে এখনো ঢের দেরি, কিন্তু ইচ্ছে করলে তার আগেও তো আমি একবার এখানে বেরিয়ে যেতে পারি। তাহলে ভরত আমার সঙ্গে দেখা করার সুযোগ পায়। গাড়ি হুইসেল দিতেই ওরা চটপট নেমে পড়ল। হিরু, ভরত, আমার আদালতের পেশকার সুনীল বাবু, এছাড়া মুন্সেফ কোর্টের 2-3 জন উকিল, যারা স্টেশনে আমাকে সি অফ করতে এসেছিলেন। এরপর পশ্চিমবাংলার কত জায়গায় পোস্টিং হলো আমার। উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার পর্যন্ত নানা অঞ্চলে বিচিত্র সব মানুষ। বাঁকুড়ায় আর যাওয়া হয়নি। একমাত্র হিরুর সঙ্গেই যোগাযোগ ছিল। মাঝে মাঝে সে চিঠি দিত, আমিও উত্তর লিখেছি। কখনো ট্রান্সফার হয়ে গিয়েছি বলে চিঠি পেতে দেরি হতো। সর্বাঙ্গে বৈষ্ণবের তিলক চিহ্নের মতো নানা জায়গায় শিলমোহরের ছাপ নিয়ে চিঠি প্রায় 2 মাস পর হাতে এসে পৌঁছত। ইতিমধ্যে হঠাৎ একদিন ডেপুটেশনে যাওয়ার চান্স পেলাম। দিল্লিতে ল ডিপার্টমেন্টে একজন জুনিয়র ল অফিসার চাই, মাইনে অনেক বেশি। নাম পাঠাবার মাসখানেক বাদেই আমার নামে চিঠি এসে পৌঁছলো। অবিলম্বে কাজে যোগ দিতে হবে। সুতরাং হাকিমের গাউন ফেলে একদিন কালকা মেলে উঠে বসলাম। গন্তব্যস্থল দিল্লি। তারপর অনেক দিন কাটলো। দিল্লিতে বসেই হঠাৎ একদিন হিরুর চিঠি পেলাম। সামনের মাসেই মেয়ের বিয়ে। এই উপলক্ষে আমি যদি অন্তত 2 দিনের জন্য বাঁকুড়া যাই, তাহলে সে এবং তার স্ত্রী খুব খুশি হবে। চিঠিটা হাতে নিয়ে কি করব ভাবতে শুরু করলাম। নস্টালজিয়া বা পুরনো দিনের প্রতি মানুষের একটা দুর্বলতা থাকে। হিরুর নিমন্ত্রণ পেয়ে আমার বাঁকুড়া যাওয়ার ইচ্ছেটা গাঢ় হলো। শেষ পর্যন্ত ওর নিমন্ত্রণকে আর উপেক্ষা করতে পারলাম না। ভাবলাম কলকাতাতেও অনেকদিন যাওয়া হয়নি, এই উপলক্ষে সেটাও হবে। রথ দেখা আর কলা বেচা কোনোটাই বাদ যাবে না। তাই দিন 10-12 ছুটির ব্যবস্থা করে কলকাতার ট্রেনে টিকিট কেটে বসলাম। মহানগরীতে কিছু কাজকর্ম ছিল, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, হাইকোর্টেও একবার যেতে হলো। তবে 3-4 দিনেই সব শেষ। তারপর হিরুর বিয়েতে যাব বলে একদিন বাঁকুড়া ট্রেনে উঠে পড়লাম। রাত্রিরের ট্রেন। 2:30 নাগাদ গাড়ি বাঁকুড়ায় পৌঁছাবার কথা। থার্ড মুন্সেফ থাকতে এই ট্রেনেই অন্তত 2-3 বার বাঁকুড়ায় গিয়েছি। একবার ভাবলাম হিরুকে একটা টেলিফোন করে দিলেই তো হয়, আমাকে রিসিভ করার জন্য নিজে স্টেশনে এসে হাজির হবে। কিন্তু ওর টেলিফোন নাম্বারটা তো আমার জানা নেই। তারপর মনে হলো চাই, কি হবে ওকে মিছিমিছি টেলিফোন করে। স্টেশনে নেবে একটা রিক্সা নিলেই তো ল্যাটা চুকে যায়। স্কুলডাঙ্গায় হিরুর বাড়ি পৌঁছতে বড় জোর 10-12 মিনিট লাগবে। ট্রেন লেট ছিল না, ঠিক সময়েই বাঁকুড়া স্টেশনে ঢুকলো। সঙ্গে একটা সুটকেস ছাড়া অন্য লাগেজ নেই। 2 দিন থাকবো বলে এসেছি, তার জন্য আর বেশি জামা কাপড় সঙ্গে নিইনি। সুটকেসটা হাতে নিয়েই কামরার দরজায় এসে দাঁড়ালাম।
স্টেশনের চেহারা আদৌ পাল্টায়নি। সেই মিটমিটে কম পাওয়ারের কয়েকটা বাতি, এ প্রান্তে ও প্রান্তে গোটা 2 টিউবলাইটও আছে। সিমেন্টের বাঁধা আসনে বসবার জায়গা। লাল জামা পরা 3-4 জন পোর্টার কামরার কাছে দাঁড়িয়ে ভারী মালের খোঁজ করছে। সুটকেসটা হাতে নিয়ে প্ল্যাটফর্মে নামলাম। 23 বছর পরে ফের বাঁকুড়ায়। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শেষ রাত্রির পাথরকুচির মতো একরাশ তারা আকাশে জ্বলজ্বল করছে। পূব আকাশে ওটাই বোধহয় শুকতারা। অঘ্রাণ সবে শুরু হয়েছে। কলকাতায় ঠান্ডা ছিল না, কিন্তু এই পশ্চিম ঘেঁষা জেলা শহরে এরই মধ্যে হিম পড়তে শুরু করেছে। এখন তো রীতিমতো ঠান্ডা। ভাগ্যিস বুদ্ধি করে একটা সোয়েটার সঙ্গে এনেছিলাম। স্টেশনের প্ল্যাটফর্মে পা দেওয়ার আগে কামরাতে বসেই সেটা গায়ে দিয়েছি। প্ল্যাটফর্ম পেরোলেই রিক্সা স্ট্যান্ড। সারবন্ধী রিক্সাগুলো দুপাশে দাঁড়িয়ে। ওভারব্রিজের সিঁড়ি বেয়ে নেমে আসতেই একটা বুড়ো গোছে রিক্সাওয়ালা তার গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ালো। বললাম, স্কুলডাঙ্গা যাব। চলো না কি? আমি সিটে উঠে বসতেই লোকটা প্যাডেলে চাপ দিল। গাড়ি স্টেশন চত্বর পেছনে ফেলে শহরের দিকে এগোতে লাগলো। মিনিট 5 না যেতেই হঠাৎ একটা বিপর্যয়। লোডশেডিং। জমাট আলকাত্রার মতো নিকষ কালো অন্ধকার মুহূর্তে আমাকে গ্রাস করল। শেষ রাত্রিরে এখানে রোজ কারেন্ট চলে যায়, আবার আসবে সেই বেলা 8টার সময়। কিন্তু শুধু লোডশেডিং নয়, আমার কপালে আরো দুর্ভোগ ছিল। কারেন্ট চলে গেলেও বুড়ো রিক্সাওয়ালা আমাকে সাহস জুগিয়ে চলেছে। কোনো চিন্তা নেই, এইসব রাস্তাঘাট আমাদের মুখস্থ। আর খানিক বাদে স্কুল ডাঙায় পৌঁছাই দিব। গাড়ি প্রায় থানার কাছে চলে এসেছে। ফিডার রোড পিছনে। আমি যে বাড়িটায় থাকতাম, আবছা অন্ধকারে সেটা ঠাহর করতে পারিনি। কখন পেরিয়ে এসেছি কে জানে। ঠিক তখনই রিক্সার পিছনে একটা চাকা পাংচার হলো। হাওয়া বেরিয়ে যেতেই গাড়িটা ঈষৎ হেলে পড়ল। এটা কি বিপদ হলো গিয়া? হ্যাঁ, দেখছেন গাড়ি তো আর চলবে ক্লাই। তাহলে উপায়? উপায় তো কিছু দেখছি না। এ তো রাতে আর রিক্সা পাবেন কোথায়? কেলেঙ্কারির এক শেষ। এই অন্ধকারে আমি কি তাহলে এখানেই পড়ে থাকবো? স্কুল ডাঙা তো দূর নয় গিয়া। আপনার সঙ্গে মালপত্র তো কিছুই নাই। গোপীনাথপুর হয়ে চলে যা, বড়স্টালের মাঠ পার হলেই কাছারি, ব্যাস। ওখানে হয়তো রিক্সাও মিলবে আপনার। হ্যাঁ, হ্যাঁ, পথটা আমার অচেনা নয়। ফিডার রোডে থাকতে গোপীনাথপুর হয়ে বড়স্টালের মাঠ পেরিয়ে কোর্টে যেতাম। পথে রিক্সা পেলে ভালো, নইলে তো হেঁটেই গিয়েছি। ফেরার সময় নিত্য পদব্রজে, আর কোর্ট থেকে হিরুর বাড়ি তো সোজা পথ। রিক্সা না পেলেও যেতে কোনো অসুবিধে হবে না। হ্যান্ডেল ধরে রিক্সাটা টানতে টানতে বুড়ো ফের স্টেশনের দিকে চলে গেল। বোধহয় সাইকেল সারাবার দোকান ওখানেই কোথাও আছে। গাড়িটা না সারিয়েও তো বেচারির উপায় নেই। গাড়ি নইলে রুজি রোজগার হবে কেমন করে?
অন্ধকারে 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে রইলাম, সুটকেসটা হাতে। শেষ রাত্রির আধারে ঢাকা নিস্তব্ধ ঘর বাড়ি কেমন অবাস্তব, কোন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো প্রতীয়মান। সামনেই একটা ঘোড়া নিমের গাছ, ঝাঁকড়া চুলের দৈত্যের ন্যায় ভয়ঙ্কর দেখায়। গোপীনাথপুর যাওয়ার পথটা সামনে। মিছিমিছি এই অন্ধকারে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই। ভোর হতে এখনো অন্তত ঘন্টা 2 দেরি। যা ঠান্ডা পড়েছে, শহরের লোক এখন কাঁথা কিংবা লেপুরি দিয়ে আয়েশ করে ঘুমোচ্ছে। হাঁটতে হাঁটতে বড়স্টালের মাঠে চলে এলাম। ফাঁকা মাঠ, বড় বড় গাছ চতুর্দিকে, তার মধ্যে আকাশমুখী ইউক্যালিপটাস 3-4টে। পথে একটা কুকুরও চোখে পড়েনি। নিশ্চয় কুণ্ডলী পাকিয়ে কোনো আশ্রয়ে নিদ্রা দিচ্ছে। বড়স্টালের মাঠ পেরিয়ে একটু হাঁটতেই আদালত কম্পাউন্ডে এসে পড়লাম। এক মুহূর্ত দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলিয়ে নিলাম। ওই তো 3rd মুন্সেফের কোর্ট, যেখানে এজলাসে বসে কতদিন দিওয়ানি মামলার শুনানি নিয়েছি। কোর্ট প্রাঙ্গণে রাস্তার দুপাশে বিশাল বটগাছ। রোজ কত উকিল, মুহুরি, ভেন্ডার আর মামলাবাজ লোকেদের ভিড়, কলরব, চেঁচামেচি। দেখলে মনে হবে যেন হাট বসেছে। গোটা আদালত চত্বরটা শুনশান। একটা আলপিন পড়লেও শোনা যাবে এমন নিস্তব্ধতা। সুটকেসটা হাতে নিয়ে কয়েক পা এগোতেই হঠাৎ সামনের বটগাছটার নিচে কে যেন দাঁড়িয়ে, সাদা একটা কাপড় জড়ানো গায়ে, মুখ পর্যন্ত প্রায় ঢাকা। বোধহয় ঠান্ডায় আর কোনো গাত্রাবরণ জোটেনি বলেই পরনের কাপড়টাকে টেনে টেনে সর্বাঙ্গে জড়িয়ে নিয়েছে। প্রথমে কেমন খটকা লাগলো। গাছের নিচে ওই লোকটা কেন দাঁড়িয়ে? এত রাত্রে গৃহের উষ্ণ সুখসজ্জা ছেড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কেনই বা বট গাছের নিচে এসে দাঁড়িয়েছে? লোকটা চোর, ডাকাত কিংবা খুনে বদমাশ নয় তো? তবে আমার সঙ্গে কি বা আছে? হাতের ঘড়ি আর পকেটে মানি ব্যাগ ছাড়া দামি জিনিস বলতে কিছুই নেই। আচ্ছা, কাছে গেলে ও যদি হঠাৎ একটা ছোড়া টোড়া বের করে আমার দিকে তেড়ে আসে? না না, এত রাত্রিরে এমনি একা একা হেঁটে আসাটা বুদ্ধিমানের কাজ হয়নি। বরং রিক্সাওয়ালার সঙ্গে ফের স্টেশনে ফিরে গেলেই ভালো হতো। রাত্রিটা স্টেশনে কাটিয়ে ভোরবেলা হিরুর বাড়ি যেতাম, কিংবা একটা ভালো রিক্সা পেলে সেটা ভাড়া করে ফের স্কুলডাঙ্গা রওনা দিতাম। আমাকে থমকে দাঁড়াতে দেখে বটগাছের নিচের লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। মিথ্যে বলবো না, আমি রীতিমতো নার্ভাস তখন। লোকটার কি মতলব কে জানে? আমি চিৎকার করে লোকজন ডাকলেও কেউ কি ছুটে আসবে? জানালা দরজা বন্ধ করে সবাই তো লেপ মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একবার ভাবলাম এক ছুটে ফের বড়স্টালের মাঠ পেরিয়ে আবার ফিডার রোডে চলে যাই, কিন্তু ওই লোকটা যদি পেছনে তাড়া করে, ওর সঙ্গে কি আমি দৌড়ে পেরে উঠব? পিছন থেকে যদি ছোড়াটা আমার পিঠে বসিয়ে দেয়? এই ঠান্ডা রাত্রেও আমি রীতিমতো ঘামতে শুরু করেছি, গলা শুকিয়ে কাঠ। একটু জল পেলে ভালো হতো, কিন্তু
নির্জন রাত্রে কে আমার দিকে জলের গ্লাস এগিয়ে দেবে? না 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 না, কাজটা মোটেই ভালো হয়নি। 23 বছর বাদে এই শহরের কি হালচাল তার কি কোনো খোঁজ রেখেছি? লোকটা আমার কাছে চলে এসেছে, কিন্তু ও কোনো বদমতলব আছে বলেও তো মনে হয় না। তেমন বেগতিক হলে নিশ্চয়ই একটা তেরিয়া মিজাজে আমার সামনে এসে সুটকেসটা দিতে বলতো, কিন্তু ওর ভাবভঙ্গি দেখে ওকে আদৌ দুর্বৃত্ত বলে মনে হল। বরং লোকটা সাদাসিধে নিরীহ গোছের মানুষ বলেই ধারণা হলো। সে আরেকটু এগিয়ে এসে শুধলো, হুজুর আপনি? আমি ঠিক চিনতে পারিনি, তাই বললাম, তুমি কে? সে মুখ নিচু করে জবাব দিল, আমাকে চিনতে পারলেন না হুজুর? আমি ভরত মাহাতো, আপনার কোটের পিয়ন। এখানে যখন থার্ড মুনসেফ ছিলেন তখন আপনার রান্না বান্না করেছি হুজুর। এক মুহূর্তে আমার ভয় ডর কোথায় উধাও। এখন সর্বাঙ্গে ফের উত্তাপ অনুভব করছি। কি আশ্চর্য, লোকটা তাহলে ভরত মাহাতো। বাঁকুড়ায় থাকতে 2 বছর আমার রান্না বান্না দেখভাল করেছে। অনুতাপে মনটা ভরে উঠল। ছি ছি, এই লোকটাকে চোর বদমাইশ ইত্যাদি ভেবে কি অন্যায় না করেছি। জিজ্ঞাসা করলাম, তুমি এখনো থার্ড মুনসেফের কোর্টেই আছো? মুনসেফ বাবু রান্না বান্না করছো? না হুজুর, মুনসেফ বাবুর পরিবার সঙ্গে এসেছেন, তাই রান্না বান্নার কাজে আমাকে আর লাগেনি। আমি এখন জজ কোর্টেই থাকি। মনে ওর জন্য একটু সহানুভূতি জন্মালো। বেচারি এতদিন দিব্যি রান্না বান্না করে পেট চালিয়ে নিচ্ছিল। এত রাত্রে হাঁটতে হাঁটতে কেন এলেন হুজুর? স্টেশনে রিক্সা পাননি? পেয়েছিলাম, কিন্তু ওই থানার কাছে এসে চাকা পাংচার হয়ে গেল। এত রাত্রে রিক্সাও নেই, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। আপনাকে এখানে আসতে বলেছিলাম হুজুর, যদি আর কটা মাস আগে আসতেন। ভরত, আগে না এলেও পরে তো এসেছি, আর বাঁকুড়ায় নেবে তোমার সঙ্গেই তো প্রথম দেখা হলো। ভরত মুখ ফিরিয়ে রইল, কোনো জবাব দিল না। জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো ভরত? আচ্ছা, এত রাত্রে ঠান্ডায় বটগাছের নিচে দাঁড়িয়ে কেন? এমনি দাঁড়িয়েছিলাম হুজুর। কি করব বলুন, এখন তো দিন রাত্রির 2 সমান। তারপর হঠাৎ দেখলাম আপনি আসছেন। তুমি দূর থেকে আমাকে দেখে চিনতে পেরেছিলে? হ্যাঁ। আমি এখন কত দূর পর্যন্ত দেখতে পাই, শরীরটা কেমন হালকা লাগে। আচ্ছা, আপনি তো হিরুবাবু প্রফেসরের বাড়ি যাবেন?
হ্যাঁ, ওর মেয়ের বিয়ে, সেই উপলক্ষেই তো আসা। জানি হুজুর, কত ধুমধাম হবে, বাদ্যি বাজিয়ে বর আসবে, কত লোকজন। ওর কণ্ঠে যেন বিষাদের সুর। তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছে ভরত। খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে, কাহিল চেহারা। এখানে কোনো ডাক্তারকে দেখালেই তো পারো। ডাক্তার? সে মুখ তুলে তাকালো, বলল, চিকিৎসায় আর কিছু হলো কই? ডাক্তার এখন আর কি করবে হুজুর? ওটা কাজের কথা নয় ভরত, ডাক্তার তোমাকে দেখাতেই হবে। ঠিক আছে, কাল সকালে একবার হিরুর বাড়িতে আসতে পারবে? আমি সঙ্গে করে নিয়ে তোমায় চিকিৎসা করাবো। ভরত কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। অন্ধকারে ওর চোখ দুটো যেন চলচল করছে। দৃষ্টিটা ঠিক স্বাভাবিক নয়, বরং অন্যের কাছে তা অস্বস্তির। বললাম, তাহলে এখন চলি ভরত, সকালে এসো কিন্তু। একজন ভালো ডাক্তারকে দিয়ে তোমার পরীক্ষা করাবো, অসুখটা কি জানা দরকার। আমার কথাটা সে যেন এড়িয়ে গেল, উল্টে আমাকে বলল, চলুন হুজুর, আপনাকে একটু এগিয়ে দিই। বলেই হাত বাড়িয়ে আমার সুটকেসটা খপ করে টেনে নিল। ওর আঙুলগুলো আমার হাতে ঠেকতেই কেমন ঠান্ডা অনুভব করলাম, ঠিক যেন বরফের মতো। ব্যাপারটা কি? ভরত কি এইমাত্র কনকনে ঠান্ডা জলে হাত ধুয়ে এসেছে? আমি আগে, ভরত পেছনে। সে কাছারির চৌহদ্দি ছাড়িয়ে রাস্তায় এসে থামল। ওই দেখুন হুজুর, রিক্সা দাঁড়িয়ে আছে। হুজুর, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এসো, কিন্তু কাল সকালে হিরুর বাড়িতে আসতে যেন ভুল না হয়। তুমি এলেই দুজনে বেরোবো। এখানে কে ভালো চিকিৎসা করেন হিরুর কাছে সেটা জেনে নিলেই হবে। হাত বাড়িয়ে সুটকেসটা ওর কাছ থেকে নেওয়ার সময় ফের সেই স্পর্শ, ঠান্ডা হিম হিম হাতের ছোঁয়া। ভরতের হাত দুটো যেন বরফ। কি অসুখ করেছে ওর? এখন কি গোটা শরীরটাই কনকনে ঠান্ডা হয়ে গিয়েছে? বাড়ি পৌঁছতেই হিরু সমাদর করে অভ্যর্থনা জানালো। আরে আয় আয় আয়, একটা চিঠি দিলেই পারতিস, আমি নিজে স্টেশনে যেতাম। আরে চাকাটা পাংচার হয়ে যেতেই যত ঝামেলা, নইলে তো কখন পৌঁছে যেতাম তোর বাড়ি। তবু ভালো, কোর্ট ক্যাম্পাসে ঢুকেই সেই ভরতের সঙ্গে দেখা। ওই তো আমাকে সঙ্গে করে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। ভরত? হিরু কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে শুধল। ভরত? ভরত মানে কোন ভরত? কেন, তোর মনে নেই? আরে ওই আমার ভরত মাহাতো, আমার কোর্টের পিয়ন। এখানে রান্না বান্না, ঘর সংসার সব দিক সামলাতো। আরে ও ছিল বলেই আমি নিশ্চিন্ত ছিলাম। ওকে কোথায় পেলি? হিরুর দৃষ্টিটা
বায়সের মতো সন্দিগ্ধ দেখালো। কেন? আদালতের প্রকাণ্ড বটগাছটার নিচে সর্বাঙ্গ একটা সাদা কাপড়ে ঢেকে দাঁড়িয়েছিল। রাত্রে ওকে একা দেখে বরং আমিই ভয় পেয়েছিলাম। ইরু আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে, কোনো কথা নেই ওর মুখে। বললাম, এই জানিস, ভরতের শরীরটা খুব খারাপ, একেবারে কাইল হয়ে গিয়েছে বেচারি। খোঁচা খোঁচা এক মুখ দাড়ি, চোখ দুটো যেন গর্তের মধ্যে ঢুকেছে, আর হাত দুটো তুই বললে বিশ্বাস করবি না, ঠিক বরফের মতো ঠান্ডা। ওর চিকিৎসার দরকার, বুঝলি? কাল সকালে তোর এখানে আসতে বলেছি, একজন ভালো ডাক্তারকে দিয়ে পরীক্ষা করা। তার কোনো প্রয়োজন নেই। কেন? অসুখ হয়েছে, লোকটাকে সারিয়ে তুলতে হবে না? কোর্টের চৌহদ্দিতে তুই কাকে দেখেছিস জানি না, তবে যে ভরতের কথা বলছিস সে আর বেঁচে নেই। বেঁচে নেই? তার মানে আমি সচক্ষে দেখেছি? তুই একা নোস, আরো কেউ কেউ দেখেছে। গভীর রাত্রে বটগাছটার নিচে দাঁড়িয়ে থাকে, সর্বাঙ্গ ধবধবে সাদা কাপড়ে ঢাকা, চোখ দুটো নাকি অন্ধকারে জল জল করে। কি হয়েছিল? কতদিন আগে মারা গেছে? অনেকদিন ধরেই নাকি ভুগছিল, পেটে যন্ত্রণা, শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে ওই কাছারির বটগাছের ডালে গলায় দড়ি নিয়েছে। তা প্রায় 6 মাস হতে চলে। আমি স্তম্ভিত। একটা কথা হঠাৎ মনে পড়ল। সুটকেসটা ওর হাত থেকে নিয়ে কয়েক পা এগিয়ে একবার পেছনে ফিরে তাকিয়েছিলাম। ভরত, ভরত, ভরত মাহাতোকে আর খুঁজে পাইনি। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।